বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 18ই জুন 2026, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের চতুর্থ ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির চতুর্থ ক্লাস। আজ আমরা আলোচনা করব 7-এর খ নাম্বার প্রশ্ন। এটা দেখেন, একটু পড়ি। ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে, আলোচনা করুন। এইভাবে আসতে পারে যে ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে, আলোচনা করুন। অথবা এইভাবে আসতে পারে যে ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি কি একমত? যুক্তি প্রদর্শন করুন। সেম প্রশ্নটা ইংরেজি ভার্সনে এইভাবে আসতে পারে, দেখেন। দ্য পুলিশ আর গ্রান্টেড আনলিমিটেড অথরিটি ইন দ্য ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেসেস। মানে ওই একই অর্থ, যে পুলিশকে আপনার অসীম ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে, আলোচনা করুন। বুঝাইতে পারলাম? এখন আপনারা অনেকে ইংরেজি দেখে ধরতে ভয় পান যে ইংরেজি আমি এটা তো বুঝি নাই কিছু। আপনার তো ইংরেজিতে কথা বলার দরকার নাই, কিন্তু শব্দগুলা দেখেন। দা পুলিশ মানে কি? পুলিশ। আর গ্রান্টেড আনলিমিটেড অথরিটি মানে পুলিশকে আর গ্রান্টেড মনে করেন দেওয়া হয়েছে, মঞ্জুর করা হয়েছে আনলিমিটেড অথরিটি, অপরিসীম ক্ষমতা, ইন দা ইনভেস্টিগেশন তদন্তে, অফ ক্রিমিনাল কেসেস ফৌজদারি মামলা তদন্ত। বুঝেছেন? এখন যদি এই ধরনের প্রশ্ন আসে, বাংলা আসলে তো ভালো। আপনাদের নতুন একটা ট্রেন্ড হচ্ছে, ওই প্রশ্নটা আপনি পারেন পারেন কিন্তু আপনারে নার্ভাস করার জন্য আপনার ওই প্রশ্নটা এইভাবে ইংরেজি লাইন দিয়ে দিয়ে দিছে। এখন আপনি তো ভয় তো ভাবছেন কি না কি আসছে আমি তো জানি না, বাট আসছে তো অ্যাকচুয়ালি এই জিনিসই। তো এই ক্ষেত্রে আপনাদের আগে মানে বার কাউন্সিল আপনাদের এক এক সময় এক এক জিনিস দিয়ে ঘায়েল করে। কিভাবে? একেবারে প্রথম আসতো প্লেন কোশ্চেন, মানে ওই জায়গায় কোনো ওই সমস্যামূলক প্রশ্ন টশ্ন ইংরেজি লাইনের প্রশ্ন টশ্ন কিছু থাকতো না। ওই যুগের পরে আসলো প্রবলেমেটিক কোশ্চেন, মানে এমনি প্রশ্ন তো থাকবেই, সাথে সমস্যামূলক প্রশ্ন থাকবে। তারপরে আসলো হলো মুসাবিদা, মুসাবিদা দেয়া দিল। এরপরে আপনাদের আর একটু নার্ভাস করার জন্য এই যে ইংরেজি লাইন যুক্ত প্রশ্ন। ইংরেজি লাইন যুক্ত প্রশ্ন আপনি মনে করেন যে 7টা প্রশ্ন, তো এর ভিতর 3টে থেকে 4টেতে পাবেন ইংরেজি লাইন যুক্ত করে দিয়েছে। এবং এই জিনিস কিন্তু হুবহু কমন পড়তেও পারে, নাও পারে। ওই জায়গায় গিয়ে আপনার শনাক্ত করতে হবে যে এটা আমার বাংলা প্রশ্ন এই। বুঝাইতে পারলাম? তো এখন আপনাদের কথা হলো, কেউ নার্ভাস হবেন না। আমরা তো এই জায়গা থেকে সব শিখে যাচ্ছি। লিখিত পরীক্ষায় 7টা প্রশ্নের মধ্যে যদি আপনার 4টা কমন পড়ে, তাহলে বুঝবেন আপনার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আমরা তো অনেক বেশি কমন আশা করি পড়বে, কিন্তু যদি আপনার 4টা কমন পড়ে আর বাকি 3টা আপনার হুবহু কমন পড়েন নাই, কিন্তু আপনার একটা আইডিয়া আছে, তাহলে ধরে নেবেন আপনার প্রশ্ন পরীক্ষা কি ভালো হচ্ছে। বুঝাইতে পারলাম? তাহলে আমার এতটুকু ইংরেজি আপনার জানতেই হবে যে তদন্তের ক্ষেত্রে পুলিশ অপরিসীম ক্ষমতা ভোগ করে। এটার সাথে কি আপনি একমত কিনা? যদি একমত হন তাহলে আপনার পক্ষে যুক্তি দিবেন, যদি দ্বিমত হয় তাহলে আপনার পক্ষে যুক্তি দিবেন। এখন আমরা আসলে একমত হব, যদি কেউ দ্বিমত হন সেটা তার ব্যাপার। একমত কেন দেখেন, আমরা একটু আলোচনা করি। আমরা যখন প্রিলি পড়ছিলাম মনে আছে যে একটা মামলা থানায় যখন শুরু হয়, যদি এফআইআর হয় 154, যদি জিডি হয় 155। এফআইআর হলে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে 156 ধারায়। আর জিডি হইলে তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 155(2) মনে আছে? এরপরে জিআর হোক আর নন জিআর হোক, এফআইআর হোক বা জিডি হোক, পরের তদন্ত একই। ওই যে ঘটনা সম্পর্কে জানে তাদের লিখিত আকারে তলব করে 160, তারা হাজির হলে জবানবন্দি নিবে 161, 160-এর 161-র বিবৃতি কখন ব্যবহার করা যাবে কখন যাবে না 162, নাকি ভাই? সাক্ষীরে ভয় ভীতি দেখানো যাবে না 163। তারপরে 164 তো পুলিশের ফাংশন না, 164 হলো ম্যাজিস্ট্রেটের। 165 আর 166 হলো তদন্তকারী কর্মকর্তা কোনো ঘটনাস্থল বা কোথাও কি করতে পারে, তদন্ত করতে পারে। 167-তে পুলিশ রিমান্ডের আবেদন করতে পারে এবং পুলিশের তদন্তের একটা সময় বলে দিছে, এই সময়ের মধ্যে যদি তদন্ত না করো তাহলে জামিন দিতে পারে 167। 167-র ক, যেখান থেকে এবার প্রশ্ন আসছে শোন অ্যারেস্ট। যদি পুলিশ কাউকে শোন অ্যারেস্টে গ্রেফতার করতে চায় অবশ্যই অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটের।
168 থেকে এরকম 173 পর্যন্ত আমরা প্রিলিতেই পড়ছিলাম। যার প্রিলির পড়াটা মনে আছে ওই ধারা টুকু লিখে প্রিলিতে ওই ধারায় কি ছিল তাই লিখে আলোচনা করে লাস্টে গিয়ে বলবেন যে অতএব উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে তদন্তের ক্ষেত্রে পুলিশ অপরিসীম ক্ষমতা ভোগ করে থাকে, অর্থাৎ দ্য পুলিশ আর গ্রান্টেড আনলিমিটেড অথরিটি ইন দ্য ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেসেস। আপনার আমাদের যে ভুলটা হবে আর কি, এই ইংরেজি লাইন হয় আপনার প্রথমে শুরুতে আলোচনা করতে হবে, আর না হলে একেবারে শেষে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। কিন্তু আপনাদের অধিকাংশের যে সমস্যাটা হয় আর কি, প্রশ্নে জানতে চাইছে এক জিনিস, আপনি আপনার মতো করে আলোচনা করে দিলেন, কিন্তু প্রশ্নে কি চাইছে সেই আঙ্গিকে শুরু বা শেষ করেন নাই, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হলো না। ধরেন আপনার একজন ডাকতেছে যে নির্মল শোনা, আপনি ডাক শুনছেন বটে বাট অন্য দিক তাকাইয়া, তাহলে কি এটা ঠিক হলো? ঠিক হলো না। তাই ব্যাপারটা হলো তাই যে আপনার প্রশ্ন, আমি সবসময় উত্তর লেখার ক্ষেত্রে দেখবো যে প্রশ্নে কি জানতে চেয়েছে, প্রশ্নে যা জানতে চেয়েছে সেই আঙ্গিকে আমার উত্তর লিখতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা আলোচনা করব মোটামুটি 154 থেকে 173 পর্যন্ত। কত বলেন? 154 থেকে 173। আসেন আমরা পড়া শুরু করি। পুলিশ তদন্ত। অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ক্রমে পুলিশ কর্মকর্তা কর্তৃক আইন অনুযায়ী পরিচালিত উক্ত অপরাধের প্রাথমিক যাচাই বাছাই কার্যক্রমকে কি বলে? পুলিশ তদন্ত বলে। ফৌজদারি কার্যবিধি 1898 এর আন্ডারলাইন করবেন 154 থেকে 173 ধারা পর্যন্ত পুলিশের তদন্ত সংক্রান্ত একটা আকার হবে, তদন্ত সংক্রান্ত ক্ষমতা কি আছে? বর্ণিত আছে। কত থেকে কত? ওনারা এইটা দেন, আরেকটা দাঁড়ান। বসেন, আর একটা প্রিন্ট নাই, আপনি একটু আশেপাশ থেকে দেখেন। তাহলে প্রথমে আমরা চলে আসি অপরাধ সংগঠনের সংবাদ, এখানে আসেন। আমলযোগ্য অপরাধ সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 154 ধারা মতে উহা লিপিবদ্ধ করবেন, যা এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার নামে পরিচিত। এজাহার নামে পরিচিত এই কথাটা সত্য না, বাকিটুক ঠিক আছে। এজাহার নামে পরিচিত এটা কেটে দেন। প্রাথমিক তথ্য বিবরণী যখন লিপিবদ্ধ করবেন এটারে ওই এফআইআরই বলে। আচ্ছা, আমল অযোগ্য অপরাধ সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 155 ধারা অনুযায়ী সংবাদের সারমর্ম লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। আপনার প্রিলির মতো অত স্পেসিফিক না লেখলেও চলবে। প্রিলিতে আমরা পড়ছি না যে আমল অযোগ্য অপরাধের তদন্তে নির্দেশ দিবে কে, প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, এত স্পেসিফিক না লিখলেও চলবে। আপনি এইভাবে লিখলেন যে আমলযোগ্যের ক্ষেত্রে 154, তদন্ত করতে পারবে 156-তে, আমল অযোগ্যের ক্ষেত্রে 155 এবং অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না। এবার আসেন মামলার তদন্ত, যে কথা বললাম সেটাই বলতেছে। দেখেন মামলার তদন্ত। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 156 ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত উক্ত অপরাধের তদন্ত করতে পারবেন নাকি? মানে এফআইআর রেকর্ড হয়েছে 154-তে, তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না। ফৌজদারি কার্যবিধির 155(2) ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ উক্ত অপরাধের তদন্ত করিতে পারবেন না। এখন এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট কে মনে আছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করা লাগে না যদি আপনার মাথায় থাকে যে মামলার তদন্ত কিভাবে করে। এফআইআর এর ক্ষেত্রে অনুমতি লাগে না 156(1), জিডির ক্ষেত্রে অনুমতি লাগে 155(2), সাবসেকশন মনে থাক বা না থাক, সেকশনটা মনে থাকলেই হবে। তবে 155(3) ধারা মতে উক্তরূপ আদেশ প্রাপ্তির পর পুলিশ অফিসার তদন্তের ব্যাপারে আমলযোগ্য ঘটনার তদন্তের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। মানে যখন আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অনুমতি দিবে তখন পুলিশের ক্ষমতা আমলযোগ্যের ক্ষেত্রেও যা, আমল অযোগ্যের ক্ষেত্রেও কি তাই, সেটা বলছে। এবার আমরা আসল জায়গায় চলে আসি। আসেন, এই জায়গায় যা লেখা আছে এর চেয়ে আপনি ভালো জানেন।
সাক্ষী তলব ঘটনা সম্পর্কে জানে যে কাউরে লিখিতভাবে তলব করে কত ধারা 160 ধারায়। মনে আছে কিনা আপনার? সে হাজির হতে বাধ্য, কিন্তু জোরপূর্বক তারে হাজির করা যাবে না, এবং যদি সে না আসে তাহলে সে দণ্ডবিধির এত ধারায় দণ্ডিত হবে। এত আমরা জানি, কিন্তু এত লেখা লাগবে না। দেখেন, ফৌজদারি কার্যবিধির 160 ধারা মতে যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে পুলিশ কর্মকর্তার নিকট প্রতীয়মান হয়, তিনি ওই ব্যক্তিকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য তলব করতে পারেন। এক্ষেত্রে সাক্ষী উপস্থিত হতে বাধ্য, তবে তাকে জোর করে বাধ্য করা যাবে না। আপনাদের অনেকের ধারণা, এখনো প্রশ্ন করলে ভুল করবেন, ভাবেন যে পুলিশ বোধহয় 161 ধারায় যে জবানবন্দি নিবে কার? আসামির। ঘটনা সম্পর্কে জানে সে, আর যার জবানবন্দি নিবে তারা লিখিত আকারে তলব করবে কত ধারায়? 160। 160। সে হাজির হতে কি বাধ্য? হাজির হতে বাধ্য, কিন্তু তারা জোরপূর্বক টেনে এসে আনা যাবে না। বুঝছেন? এখন দেখে সাক্ষীর জবানবন্দি গ্রহণ। ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন, আন্ডারলাইন করেন, যে ব্যক্তি বানানটা ভুল আছে এখানে, একটা জ ফেলা হয়ে গেছে, মানে আকার হয়ে গেছে বেশি। যে ব্যক্তি ঘটনা সম্পর্কে কি আছেন? অবগত আছেন। তদন্তকারী কর্মকর্তা তাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করবেন, আন্ডারলাইন করেন। কিভাবে? মৌখিকভাবে। তবে যে প্রশ্নের উত্তর আন্ডারলাইন করবেন ফৌজদারি দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায়, কোন ব্যক্তি সেটা ব্যতীত অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এছাড়া পুলিশ অফিসার সাক্ষী কর্তৃক তার প্রদত্ত বিবৃতি কি নেবেন? লিখে নেবেন। এখানে আসলে মুখস্থ কিছু নাই। আপনি লিখবেন যে 160 ধারায় যাকে লিখিত আকারে তলব করা হলো সে যদি উপস্থিত হয়, তাহলে ঘটনা সম্পর্কে যা যা জানে পুলিশ অফিসার তার কাছ থেকে মৌখিকভাবে জেনে নেবেন। আর উনি যেটা বলবে পুলিশ অফিসার সেটা কি লিখবেন। এবং যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই দণ্ডে বা বাজেয়াপ্তির দিকে মানে ফেসে ফেসে যেতে পারে, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। কত ধারা? 161। এই কারণেই যদি পরীক্ষায় বলে যে 161 ধারায় কি আসামির মানে দোষ স্বীকার রেকর্ড করা যায়, যায় না, এই যে যে উত্তর দিলে সে নিজেই অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হতে পারে, এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য না। ঠিক আছে? 162 ধারা মূল আইনে অনেক বড় আছে। এখন আমাদের তো এই প্রশ্নটা পুলিশ তদন্তের ক্ষেত্রে অপারেশন ক্ষমতা ভোগ করে, আমরা যদি এক একটা ধারা অনেক বড় করে লিখি তাহলে তো নির্দিষ্ট সময়ের মধ্যে তো শেষ করতে পারবো না। এই জন্য লিখিত পরীক্ষার সময় আমি তো আপনারা শিখাই দিচ্ছি, কিছু ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি কি এই জায়গায় লোভ সামলাবো কি না। ঠিক আছে? কারণ আপনি দেখা গেল অনেক জানেন, মন চাচ্ছে একটু লিখি, একটু লিখি, একটু লিখি, একটু লিখতে লিখতে দেখা গেলো ওই পাশে আর সময় নাই। ঠিক আছে? তো আবার মানে আপনারা বাস্তবে যে পরিস্থিতির সম্মুখীন হবেন সেটা হলো যে দেখা গেল একটা প্রশ্ন অনেক বড়, শিখে গেছেন অনেক বড়, কিন্তু নাম্বার দিছে মাত্র 5। এখন আপনি যদি অনেক বড়টাই লিখতে চান 5-এর জন্য তাহলে কিন্তু আর হবে না। আবার একটা প্রশ্ন উত্তর অনেক ছোট, কিন্তু ওর নাম্বার দিছে, মার্ক দিছে কি বেশি, তাহলে ওইটুক লিখলে হবে না, বরং তার আশেপাশে যে জিনিসপত্র আছে এগুলো নিয়ে লিখতে হবে। আশা করি শিখে যাবেন আস্তে আস্তে, আমরা পড়লে বিস্তারিত বললে হয়ে যাবে। তো ফৌজদারি কার্যবিধির 162 ধারা মতে পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতিতে বিবৃতি দানকারীকে স্বাক্ষর করতে বাধ্য করা যাবে না। 162 ধারায় বলছে যে 161-এ যে বিবৃতি দিল তারে কি ওই ওখানে স্বাক্ষর করতে বাধ্য করা যাবে? বাধ্য করা যাবে না। তবে একটু কথা শুনেন, 162-তে আরো আছে যে 161 দ্বারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে, কখন ব্যবহার করা যাবে না, এটাও আছে কততে? 162-তে। মনে করাই দিই যে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না 161 দ্বারা বিবৃতি, তবে দুইটা ক্ষেত্রে ব্যবহার করা যাবে, মৃত্যুকালীন ঘোষণা আর আলামত উদ্ধার। মনে আছে কিনা? মৃত্যুকালীন ঘোষণা আর কি আলামত উদ্ধার। অর্থাৎ 161 যদি মৃত্যুকালীন ঘোষণা হয় তাহলে বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে, 161 যদি আলামত উদ্ধার হয় তাহলে বিচারে বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। আর একটা কথা ওই জায়গায় আমরা পড়ছিলাম যে 161 এটা আসামি পক্ষের আইনজীবী সাক্ষীর যে পূর্ববর্তী 161-এর সাথে বর্তমান যে বিবৃতি দিছে এটার বই সাদৃশ্য প্রমাণ করার জন্য আসামি পক্ষের আইনজীবী সাক্ষ্য আইনের 145 ধারা এটা ব্যবহার করতে পারে। মনে আছে কিনা? আর
বাদী পক্ষের আইনজীবী ব্যবহার করতে পারে পুনঃজবানবন্দির সময়। কখন? পুনঃজবানবন্দির সময়। তাহলে আমি মনে রাখবো, ঘটনা সম্পর্কে যে জানে তারে তলব করলো কত ধারায়? 160। সে যদি আসে তার জবানবন্দি নিল কততে? 161। জবানবন্দিতে কে কে সিগনেচার করবে, জবানবন্দি কখন ব্যবহার করা যাবে কখন যাবে না, এটা কত? 162। যদিও 62তে এই জায়গা অনেক কথা আমরা লিখি নাই, আপনার যদি মন চায় আপনি লিখতে পারেন। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 163 ধারা মতে জিজ্ঞাসাকালে পুলিশ অফিসার বিবৃতিদাতাকে কোনরূপ হুমকি, প্রলোভন, প্রলোভন মানে একটা ভুল আছে, লয়কার হবে, হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দিবেন না। মানে তদন্তকারী কর্মকর্তা ওই ব্যক্তিরে বলবে না যে তুমি যদি স্বীকার না করো তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে ফেলবানি, খবর আছে কিন্তু, এই ধরনের হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দিবে না। কত ধারা? 163। 164 পুলিশের ক্ষমতার আওতাভুক্ত না, নাকি? 164 কার জন্য? ম্যাজিস্ট্রেটের জন্য। এই কারণে এখানে আমরা লিখি নাই। তল্লাশি পরোয়ানা দেখেন, এখানে 165 ধারা আছে না, এখানে লেখেন 165 ও 166 ধারা মতে লেখেন, 165 ও 166 ধারা মতে, 165 ও 166 ধারার মতে সংঘটিত অপরাধের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস উদ্ধার করার জন্য তদন্তকারী কর্মকর্তা যে কোনো স্থানে তল্লাশি করতে পারে। এখন যদি বলেন তল্লাশি পরোয়ানা মনে আছে, সার্চ ওয়ারেন্ট কততে পড়ছি? 96, 98, 99 কর 100, নাকি? তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় তল্লাশি করতে পারে যখন সে কোনো একটা মামলার তদন্তকারী কর্মকর্তা। এখন এই বিষয়টা আছে 165 আর 166। যদি বলেন স্যার 165 আর 66 মধ্যে পার্থক্য কি? নিজের এলাকার মধ্যে হইলে 165 আর নিজ এলাকার বাইরে হইলে 166। উদাহরণস্বরূপ বলি, গুলশান থানার তদন্তকারী কর্মকর্তা ওনার এলাকার মধ্যে তল্লাশি করবে 165, আর উনি ধরেন চলে গেছে ভাটারা থানায়, তাহলে কোন বিধিবিধান অনুসরণ করবে? 166। তো আপনার এত না ভাঙালেও চলবে, ঠিক আছে? লিখিততে পাশ করতে অনেক বেশি লেখা লাগে না, মোটামুটি কোন রকম একটু লিখে আসতে পারলে আর কপাল ভালো হইলে হয়। বুঝতে পারছেন? আচ্ছা, তো তাহলে আমরা 64 বাদ দিয়ে 65, 66 জেনে গেলাম। আচ্ছা, পুলিশ রিমান্ড আসেন। পুলিশ রিমান্ড কিন্তু আমরা অনেক বিস্তারিত ভাবে পড়ছি একেবারে ফার্স্ট ক্লাসে, মনে আছে কিনা? পুলিশ রিমান্ডে কখন পাঠায়? যখন কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করে এবং 24 ঘন্টার মধ্যে তার ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইছে, পুলিশের যদি মনে হয় যে ওরা আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ এর এর দ্বারা অপরাধ হতে পারে বা এর দ্বারা আরো তথ্য উদ্ঘাটিত হতে পারে, তখন যেটা আবেদন করে এটা কি বলে? পুলিশ রিমান্ড। সর্বোচ্চ কত? 15 দিন। আর বর্তমানে আরো একটা বিধান হচ্ছে জুডিশিয়াল কাস্টডি, বিচারিক হেফাজত, এর কোনো নির্দিষ্ট মেয়াদ নাই, মনে আছে? তাহলে সেম কথাগুলোই এই জায়গা লিখতে হবে। এই যে দেখেন, কোন ব্যক্তিকে গ্রেফতার করে 24 ঘন্টার বেশি আটক রাখতে চাইলে আপনি আরো তথ্যবহুল করতে পারেন। গ্রেফতার করবে কিভাবে? পরোয়ানা ছাড়া না পরোয়ানা সহ? বিনা পরোয়ানায়। কোন ব্যক্তিকে গ্রেফতার করে 24 ঘন্টার বেশি আটক রাখতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারে। ইহাই কি? পুলিশ রিমান্ড। আপনি এর চেয়ে অনেক ভালো জানেন না? এই জায়গায় যা লিখছে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছাড়া সবার কাছেই চাওয়া যায়, এবং সর্বোচ্চ কতদিন? 15 দিন। এখন আপনার ভালো লাগছে যে পুলিশ রিমান্ড, তো আমি একটু জানি এই জায়গায় একটু লিখি, কিন্তু দেখা গেল যে এইটুক লিখতে গিয়ে অন্য প্রশ্নের ক্ষতি হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে এই জায়গায় এতটুকু এতটুকু কেন? কেন বলেন তো? কারণ এই জায়গায় আমার অনেকগুলো ধারা লিখতে হবে না। একটা ধারা যদি আমি অনেক বিস্তারিত লিখি তাহলে একটা প্রশ্ন লিখতেই তো সময় শেষ। আচ্ছা, এরপরে আমরা চলে এসে অন্যান্য কার্যাবলী দেখেন। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 168 ধারা মতে কোন অধস্তন পুলিশ অফিসার এই অধ্যায় অনুসারে তদন্ত করলে তিনি থানার হবে, থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তদন্তের ফলাফল জানাবেন। মানে ওই যে তদন্তকারী কর্মকর্তার তদন্ত শেষে এটার ফলাফল তিনি কারে জানাবেন? ওসি সাহেব রে, অফিসার ইনচার্জ। নির্মল, ইনি ভারপ্রাপ্ত কতদিন থাকবে? এই যে অফিসার ইনচার্জ, কোনো মেয়াদ নাই, উনি আজীবনই ভারপ্রাপ্ত। বুঝছেন? অতিরিক্ত
জেলা জজ বা অতিরিক্ত দায়রা জজ, এরা আজীবনই কি অতিরিক্ত, আর ইনি আজীবনই ভারপ্রাপ্ত। তাইলে হ্যাঁ, ওই যে উকিল সাহেবদের বলে যে আপনারা জিজ্ঞেস করছে যে কি করো, আমি তো প্র্যাকটিস করতেছি, 5 বছর পর আবার জিজ্ঞেস করতেছে প্র্যাকটিস করে, তাহলে তুমি আসল কাজ কবে করবা? এখনো প্র্যাকটিস। বিষয়টা সেরকম। দেখেন, তাহলে পুলিশ অফিসার তদন্তের পরে এই বিষয়ে ফলাফল জানাবে কাকে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির 169 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত ভিত্তি নাই, তাহলে একটি মুচলেকা সম্পাদনের পর আসামিকে মুক্তি দিতে পারে। ব্র্যাকেটে লেখেন থানা থেকে জামিন। থানা থেকে জামিন। এই যে যে ওনার কাছে যে তদন্তকারী কর্মকর্তার কাছে তো ফলাফল জানালো, বা ফলাফল জানাক বা না জানাক, যখন থানায় কাউরে গ্রেফতার করে নিয়ে গেছে এবং তদন্তকারী কর্মকর্তা বা ওসি সাহেবের কাছে, যদিও এই জায়গায় লেখা শুধু তদন্তকারী কর্মকর্তা, বাট এমসিকিউতে আমরা স্পেসিফিক পড়ছিলাম তদন্তকারী কর্মকর্তা অথবা ওসি, এনাদের কাছে যদি মনে হয় যে না এর বিরুদ্ধে আহ ম্যাজিস্ট্রেটের কাছে এর প্রেরণের মতো কোনো কারণ নাই, তাহলে তারে থানা থেকে জামিন দিতে পারে। কত ধারায়? 169। কত বলেন? 169, 169 ধারা। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 170 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে তিনি আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। ওই যে যুক্তিসঙ্গত কারণ না থাকলে জামিন দিবে 169, আর যদি মনে হয় যে না কারণ আছে, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। কত? 170। ফৌজদারি কার্যবিধির 171 ধারা মতে, আন্ডারলাইন করেন, কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সঙ্গে যেতে বাধ্য করা যাবে না। কোন ফরিয়াদি বা সাক্ষীকে কার কাছে যেতে বাধ্য করা যাবে না? পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না। তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির 172 ধারা মতে তদন্তকারী কর্মকর্তা প্রতিদিন তার ডায়েরিতে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবেন। অর্থাৎ কখন তিনি তদন্ত শুরু ও শেষ করলেন, কোন স্থান পরিদর্শন করলেন এবং তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে নিশ্চিত হলেন তা কি করবে? উল্লেখ করবে। পুলিশ ডায়েরি। তাহলে পুলিশ ডায়েরি কত? 172। এখন ধরেন আমরা তো অনেকগুলো ধারা পড়ছি, যাদের ধারা মনে থাকে না তারা কি করবে? সামথিং ইজ বেটার দেন নাথিং। আপনি এইভাবে লিখবেন যে ফৌজদারি কার্যবিধির এত ধারা থেকে এত ধারায় পুলিশি তদন্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে। উপরোক্ত ধারাসমূহের আলোকে পুলিশের তদন্তের সময় যে ক্ষমতা মানে যে ক্ষমতা সে লাভ করে নিম্নে তা আলোচনা করা হলো। মানে ধারা তো আমি উপরে লিখেই গেছি, এখন স্টার দিয়ে 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 লিখে ফেলবেন। এটা হলো কার ক্ষেত্রে? যার ধারা মনে থাকে না। কিন্তু যদি ধারা মনে থাকে তাহলে কিন্তু এইভাবে লেখা যাবে না। তাহলে ধারা আপনার মনে থাকা উচিত, যেহেতু আপনি প্রিলি পাস করে আসছেন। আমি আবার বলি, এফআইআর করে কত ধারায়? 154। এফআইআর করলে বিনা প্রণয় তদন্ত মানে বিনা অনুমতিতে তদন্ত করে 156, নাকি ভাই? জিডি করে কততে? 155। ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তদন্ত করে কত? 155, 2। আচ্ছা, এখন দুইজনের ক্ষমতা সমান হয়ে গেল। ঘটনা সম্পর্কে যাদের জানে লিখিত আকারে তলব করে কত? 160। হাজির হতে বাধ্য? বাধ্য, তবে তারা জোর করে আনা যাবে না। হাজির হলে তার জবানবন্দি মৌখিকভাবে গ্রহণ করবেন, কর্মকর্তা লিখে নেবেন। 161। 161 বিবৃতি কখন ব্যবহার করা যাবে যাবে না, কে স্বাক্ষর করবে করবে না, কত? 162। ওই ব্যক্তিকে ভয় ভীতি প্রলোভন দেখাবে না, 163, নাকি? তদন্তকারী কর্মকর্তা কোন স্থান তল্লাশি করবে, 165 আর 166, নাকি? রিমান্ড কত? 167। তদন্তের ফলাফল ওসি সাহেবরে জানাবে, 168। ফলাফল জানার পরে বা যারে গ্রেফতার করছে ওসি সাহেব যদি মনে করে যে এর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য নাই, পর্যাপ্ত সাক্ষ্য নাই, নাকি আরিফ সাহেব? পর্যাপ্ত সাক্ষ্য নাই, সাক্ষ্য নাই আর কি, তাহলে তাকে জামিন দিবে কত? 169। আর যদি দেখে যে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে, আসামির ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে কত? 170, নাকি ভাই? আর ফরিয়াদি যেতে চাইলে বা যেতে না চাইলে তারা বাধ্য করা যাবে না, 171। আর তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা তদন্তের ফলাফল যেখানে লিপিবদ্ধ করে রাখে সেটাকে বলে কি? কেস ডায়েরি বা পুলিশ ডায়েরি, 172।
এবার দেখেন তদন্ত প্রতিবেদন। ফৌজদারি কার্যবিধির 173 ধারা মতে অনাবশ্যক বিলম্ব ছাড়াই, আন্ডারলাইন করেন, অনাবশ্যক বিলম্ব ছাড়া প্রতিটি তদন্ত সমাপ্ত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট একটি রিপোর্ট প্রেরণ করবেন, যা পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। বুঝছেন? আপনি এখানে আরো বিস্তারিত লিখতে পারেন যে পুলিশ রিপোর্ট হলো দুই প্রকার। যদি পুলিশ রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়া যায় বা আসামিদের সম্পৃক্ততা পাওয়া যায় তখন যেটা দিবে চার্জশিট, আর যদি সম্পৃক্ততা না পাওয়া যায় তখন যেটা দেবে কি ফাইনাল রিপোর্ট। তাহলে আমরা এই জায়গা যতটুকু শিখলাম এটা হলো এক লিস্ট, মানে এইটুকু আপনার দেওয়া উচিত। ইচ্ছা করলে আপনি আরো বেশি দিতে পারেন। এরপর দেখেন এই যে উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের অসীম ক্ষমতা রয়েছে, অর্থাৎ দ্য পুলিশ আর গ্রান্টেড আনলিমিটেড অথরিটি ইন দ্য ইনভেস্টিগেশন অফ ক্রিমিনাল কেসেস। বুঝেন কিনা? তাহলে আমাদের যদি প্রশ্ন আসে তাহলে এইভাবে আমরা উত্তর করব। আপনারা লেট কেন? বৃষ্টি হচ্ছে? আচ্ছা আচ্ছা, ফুটবল খেলার জার্সি পরে চলে আসবেন। আচ্ছা, তো এই যে আমরা যতটুকু পড়লাম এই প্রশ্ন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? অনলাইন অফলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে কিনা? কথা বলেন না। আমরা 7-এর গতে আসি, দেখেন। আচ্ছা, প্রশ্ন আসার আগে আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি, দেখি কতটুকু মনে আছে। মিলন, মেহেন্দি দেহি 160, 60-এ কি আছে বলেন? স্যার, সেটি হলো যে ওই যে ঘটনা সম্পর্কে ওনার জানে। বলতে দেন, ওনার বলতে দেন, বলেন। তার কি করবে? তার জবানবন্দি নেবে স্যার। তার তলব করবে লিখিত তলব করবে। আকারে। 160। খোকন সাহেবরে দেন। 161 কি? 161 তাহলে জবানবন্দি করুন কার? সাক্ষীর। 161 ধারায় আসামির জবানবন্দি কখন নাই বলেন? কাজ গঠনের আগে না পরে? আগে। কাজ গঠনের আগে। বিশ্বজিৎ কি বলে? 161 ধারায় আসামির জবানবন্দি কখন নাই? কাজ গঠনের আগে না পরে? আগে। দুইজনই একমত। নাইম গাজীর দেন। আমি কি বাইরে যাবো? নেন, স্যার এক দল তো ভারী স্যার। বলেন। শুনছেন? স্যার শুনছি। কি উত্তর কি বলেন? স্যার চার্জ গঠনের আগেই তো মনে হয়। আগেই মনে হয়। দিলরুবা কি বলেন? বলেন কোন দলে যাবেন? এক দলে তো যাবেন। স্যার একজাক্টলি বলতে পারছি না, তবে এটা হচ্ছে যখন কোনো ঘটনা ঘটে পুলিশ যখন ওই ঘটনাস্থলে যায় তখন এটা যে রবিউল সাক্ষীরা সাহেব, থাকে। রবিউল সাহেব দেন দি। চার্জের ব্যাপার তো পরে, কিন্তু এখন আসামির জবানবন্দি কখন নাই? নেয় তো চার্জের আগেই স্যার। কাজের আগে। পিপাস ভাই? সাক্ষী গ্রহণের সময়। সাক্ষ্য গ্রহণ সময়। তাহলে আরিফ সাহেব ফিনিশিং দেখ। প্রশ্নটা তো হয়নি স্যার। কেন হয় নাই বলেন? এখানে আসামি আসলো কই? 161 ধারায় তো আসামির জবানবন্দি নেওয়া যায় না। তাহলে আপনারা চার্জ গঠনের আগে কেন বলতেছেন? 161 মানে কি? যে ঘটনা সম্পর্কে জানে যে সে। 161 আমরা পড়ছি না যে প্রশ্নের উত্তর দিলে সে নিজেই ধরাই যেতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে সে কি বাধ্য? বাধ্য না। বুঝতে পারছেন? থ্যাংক ইউ আরিফ কাকা, থ্যাংক ইউ। আচ্ছা, আর একজন লিখছেন সাক্ষীর জবান বন্ধ। জবানবন্দি লিখছেন জবান বন্ধ, মানে সাক্ষী এখন বোবা সাক্ষী হয়ে গেছে। জবানবন্দি হবে ভাই। আচ্ছা, আমরা 7-এর গতে আসি। দেখেন, এটা অনেক বড় প্রশ্ন। উত্তর একই, বাট এইভাবে আসতে পারে। একটু দেখেন।
তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার আইনগত মূল্য কি? মানে বলছে যে 161 ধারায় যে জবানবন্দি রেকর্ড করে, এটার আইনগত মূল্য কি, মানে এটা কখন ব্যবহার করা যাবে আর কখন যাবে না? এটা উত্তর যা। অবলিকের পরে দেখেন, আইনের কোন বিধান বলে তদন্তকারী পুলিশের নিকট সাক্ষী প্রদত্ত জবানবন্দি এবং আদালতে প্রদত্ত সাক্ষীর জবানবন্দির সাদৃশ্য বা বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ড আনয়ন করা হয়? এটা উত্তর একই। বলছে যে আইনের কোন বিধান মতে পুলিশের নিকট সাক্ষী কর্তৃক প্রদত্ত জবানবন্দি মানে 161 এবং আদালতে প্রদত্ত সাক্ষীর জবানবন্দি, ওই সাক্ষীটা যখন আদালতে এসে জবানবন্দি দিল, সাদৃশ্য বা বৈপরীত্য মানে 161 এর সাথে বর্তমান কথার যদি মিল থাকে বা মিল না থাকে, এটা কখন ব্যবহার করা যায় বা কখন বিরুদ্ধে ব্যবহার করা যায় এটা। তারপরে দেখেন, বাদী পক্ষ পুলিশের নিকট সাক্ষীর প্রদত্ত জবানবন্দি কখনো কোনো কাজে ব্যবহার করতে পারে কি, মানে পুলিশের কাছে 161 এ যে বিবৃতিটা দিল এটা কখনো কি ব্যবহার করা যায় কিনা? এই তিনটার উত্তর হুবহু এক, এবং এই তিনটার উত্তর আলোচনা করছে হলো 162 ধারায়। কত ধারায়? 161 ধারার বিবৃতিতে স্বাক্ষর করবে শুধু তদন্তকারী কর্মকর্তা। কত? 162। আর 161 ধারা বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, তবে যাবে দুইটা ক্ষেত্রে, একটা হলো মৃত্যুকালীন ঘোষণা আর একটা আলামত উত্তম, মনে আছে? আর এছাড়া 161 এ কোনো সাক্ষী যে কথা বলছে সেই সাক্ষী আদালতে উপস্থিত হয়ে যদি আর একটা কথা বলে, তাহলে আসামি পক্ষের আইনজীবী বলতে পারে যে আপনি 161 এ বলছিলেন এই কথা আর এখন আদালতে উপস্থিত হয়ে বলতেছেন আর এক কথা, তাহলে আপনি বিশ্বাসের অযোগ্য। এটা আলোচনা করছে সাক্ষ্য আইনের 145 ধারায়। 145 ধারা। তো আমরা একটু উত্তরে চলে আসি, আসেন। ফৌজদারি কার্যবিধি 161 ধারা মতে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য কখন ব্যবহার করা যাবে এবং কখন ব্যবহার করা যাবে না সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 162 ধারায় বলছে। কত ধারা ভাই? 162। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, দেখেন, পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে তার তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। এখন প্রশ্ন আসে যে অনুসন্ধান না বিচারে যদি ব্যবহার করা নাই যাবে, তাহলে ঘোড়ার ডিম রেকর্ড করে লাভ কি? আচ্ছা, লাভ আছে। দেখেন, যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের সাদৃশ্য বা বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির বলতেন 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। কত ধারায়? 162 ধারায়। বৈপরীত্য প্রমাণের জন্য সাক্ষ্য আইনের 145 ধারা অনুসারে আসামি পক্ষ ব্যবহার করতে পারে। কেমনে? ওই যে একজন সাক্ষী 161 এ বলছে যে হত্যা করছে তার গায়ে হলো লাল রঙের জামা পরা, সে যখন আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিচ্ছে তখন বলতেছে যে সবুজ রঙের জামা। তখন আসামি পক্ষের আইনজীবী বলতে পারে যে তুমি 161 এ বললা লাল আর এখন হয়ে গেছে কি সবুজ। এটা আসামি পক্ষের আইনজীবী ব্যবহার করতে পারে, এটা করতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 145। আর জেরায় যেটা বললো এটা আবার পক্ষে আনার জন্য ওই পুনর্জবানবন্দি নিতে পারে। তখন পুনর্জবানবন্দির সময় বলতেছে যে লাল সবুজ দুটোই সঠিক, কেন? নিচে ছিল লাল গেঞ্জি, উপরে ছিল সবুজ জামা, ওইটারে স্পষ্ট করার জন্য। বুঝতে পারছেন? এখন পুনর্জবানবন্দির অনুমতি দিবে কি দিবেন এটা কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। আপনি চাইলেই তো নিতে পারবেন না। আচ্ছা, নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করা হলে তা ব্যবহার করা যাবে। এখানে ছোটখাটো ভুল আছে, যেটা সাক্ষী হয়ে গেছে, সাক্ষী হবে, ঠিক আছে? এটা ঠিক করে নিয়ে না। অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে আদালত উক্ত লিখিত বিবৃতি অভিযুক্তকে উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে লিখিত বিবৃতির একটি কপি প্রদানের আদেশ দিতে পারেন। মানে আসামি যদি বলে যে ওনার আমি 161 এর একটা কপি দেখতে চাই, তাহলে আদালত আসামির একটা কপি দিতে পারে।
161 ধারায় পুলিশ যে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করেছে উক্ত সাক্ষীকে অনুসন্ধান বা বিচারে ডাকা হলে, মানে যখন সে তার 161 হয়ে গেল, একটা সময় এসে তো ওই সাক্ষীকে আদালতে ডাকা হবে। সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। কত ধারায়? 162 ধারায়। এছাড়া সবশেষে দেখেন, ফৌজদারি কার্যবিধির 162 ধারার বিধান সাক্ষ্য আইনের আন্ডারলাইন পয়েন্ট 32-1 এবং 27 ধারার জন্য প্রযোজ্য নয়। 32-1 আছে মৃত্যুকালীন ঘোষণা। যদি কেউ বলে যে আমার অমুক মারছে এই কারণে আমি মারা যেতে পারি এবং মারা গেছে, তখন এটা হলো মৃত্যুকালীন ঘোষণা, এটা তখন অনুসন্ধানে বা বিচারে ব্যবহার করা যাবে। আর 27 আছে আলামত উদ্ধার, বলছে যে অমুক জায়গা আমি লাশ পুঁতে থাকতে, মানে অমুক অমুককে হত্যা করছে এইটা দেখছি, আর দেখছি সে লাশ পুঁতে রাখছে, হত্যা করছে, এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু যদি তার তথ্য মতে ওখানকে গিয়ে লাশ উদ্ধার করে, এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। ভিন্নভাবে বলা যায়, পুলিশ সাক্ষীর যে জবানবন্দি 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে তা বিচার বা অনুসন্ধানের জন্য নিম্নলিখিত দুইটি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যথা যদি সেটা সাক্ষ্য আইনের 32-1 ধারা অনুযায়ী কি হয়, মৃত্যুকালীন ঘোষণা হয়, আর সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় বা আলামত উদ্ঘাটন করলে। যেমন দেখেন, কোন ব্যক্তি 161 ধারায় পুলিশের নিকট বিবৃতি দিয়ে মারা গেল, সেই ক্ষেত্রে তার বক্তব্য বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। আর 27-এর উদাহরণ যদি দিতে চান, ওই যে একজন হত্যা করছে এবং লাশ পুঁতে রাখছে, তাহলে সে যে হত্যা করছে এটা ব্যবহার করা যাবে না, কিন্তু লাশ যদি উদ্ধার করে এটা অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে। দাদে গুলি করছে তা যদি ওই ঘরের মাথার তলে সারি দেয়, সেটাও যদি উদ্ধার হয়, সেটাও কিন্তু হবে স্যার। মানে বলেন। আলা 27 ধারা কথা করছি, যে মৃত্যুকালীন ঘোষণায় সে মারা গেছে এটা দেখছে এবং কি দিয়ে মারছে, তা ঘরের ওই মাথার তলে যে পুলিশ বন্দুক দিয়ে সারি রাখছে, ওইটাও যদি উদ্ধার হয়, এটাও 27 ধারা হিসেবে ব্যবহৃত হবে। হয়েছে? আপনার কথা হয়েছে? হয়েছে স্যার। আচ্ছা, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? অনলাইন অফলাইন? কি হয়েছে আপনার? এই মিলন বুঝছেন? বিশ্বজিৎ সাহেব, বিমল সাহেব, কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, কেউ কথা বলেন না। অনলাইনে একজনের প্রশ্ন আছে, বলেন অনলাইনে কি প্রশ্ন আছে ভাই, বলেন, জিজ্ঞেস করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বিষয়টা হচ্ছে, যদি মামলার তদন্ত কর্মকর্তা 161 একজন সাক্ষীর জবানবন্দি নেওয়ার পরে, এবার ওই সাক্ষীটাকে আপনার হচ্ছে যে যখন বিচারালয় যখন তাকে ডাকা হলো, তখন সে বলল যে যে আমি সাক্ষী দিতে যে আমি একটা হয়রানির শিকার হচ্ছি বা আমি কোনো মামলাতে জড়াতে চাচ্ছি না, তখন ওই সাক্ষীর মূল্যায়নটা কেমন হবে? কিন্তু ও যে 161টা দিল, এটা কিন্তু সঠিক, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে, পারিবারিক চাপে হোক বা যে কোনো কারণে হোক, সে মানে দিতে আসছে না, তখন এটা আমি কিভাবে মূল্যায়ন করব? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। ওনার প্রশ্ন হলো যে 161-এ এক কথা বলছে, পরে এসে কি বলছে, আর একবার একটু বলেন। স্যার পরে 161 যেটা দিছে সেটা সঠিক, মামলার সাথে মানে খুব ওতপ্রোত ভাবে এটা মানে মিলে যায়, কিন্তু সে হুম। পরবর্তীতে তার পারিবারিক কোনো চাপ থাকতে পারে, হয় তার বউ বলতে পারে বা তার ফ্যামিলি কোনো সদস্য বলতে পারে যে কেন তুমি সাক্ষী দিতে গেলা, তোমার সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই। পরবর্তীতে সে যদি বলে যে আমি মামলার কোনো বা এরকম কোনো কিছু দেখি না, যে তার কথার যদি অস্পষ্ট আসে, তখন আমি সেটাকে কিভাবে মূল্যায়ন করব বা বিচারালয় কিভাবে এটাকে মূল্যায়ন করবে? এটা তো আসামি পক্ষের জন্য সুবিধা হয়ে যাবে। আসামি পক্ষ বলবে যে ইওর অনার, সে আগে বলছে এক কথা, পরে বলছে আর এক কথা, সে বিশ্বাসের কি অযোগ্য। আলাদা সহিত কি মানবে? আর আরেকটা বিষয় হলো যে যদি ও এই কথা গিয়ে বলে, তাহলে কিন্তু এটা বাদী পক্ষের ক্ষতি হয়ে গেল, লাভ হলো কার? আসামি। আর যদি তারা আসলেই ভয়ভীতি দেখাই থাকে, তাহলে তার আদালতে জানাইতে হবে যে আমার ভয়ভীতি, আগে বলছিলাম এই কথা, ভয়ভীতি দেখাইছে এই কারণে এই জিনিস। দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন, 164-এ
যে 164 করে, যে ম্যাজিস্ট্রেট রেকর্ড করে, দুইজনের সাক্ষ্য থাকে, বুঝছেন? কিন্তু 161-এ শুধু সাক্ষ্য থাকে কার? পুলিশের। এই কারণে কিন্তু 164-এর চেয়ে 161-এর সাক্ষ্যগত মূল্য কম, বেশি কে? পুলিশ তো এরকম হইতে পারে যে সাক্ষী বলছে এক কথা, পুলিশ লেখছে আর এক কথা, বুঝতে পারছেন? তাহলে এই কারণে এই 161-এর উপর ভিত্তি করে কোনো মামলায় কাউরে ফাঁসিও দিবে না, খালাসও দিবে না, দেখবে যে তার এই 161-এর সাথে অন্যান্য সাক্ষীর কি আছে কিনা, মিল আছে কিনা। আর আর একজন বিচারক তো এই সব কিছু এক সূত্রে, মানে এক সূত্রে মিলাইয়া, যে 161-এ কি বলছে, 164-এ কি বলছে, ওই সাক্ষী জেরাই কি বলছে, অন্যান্য সাক্ষীরা কি বলছে, সব কিছু বিবেচনা করে সে রায়টা দিয়ে থাকে, বুঝতে পারছেন? তাহলে আমাদের শাকিল সাহেব যে প্রশ্ন করছে যে স্যার উনি 161-এর সত্য কথা বলছে, পরে এসে এই জায়গায় চাপে পড়ে বলতেছে, এখন চাপে পড়ে বলুক আর যা বলুক, চাপে পড়ে করলে তো আসামি পক্ষের আইনজীবী বলবে যে ওনারা এই যে দেখেন বিশ্বাসের অযোগ্য, 161-এ বলছে এক কথা, 164-এ বলছে কি, সরি 161-এ এক কথা, সাক্ষ্য দিতে এসে বলছে আর এক কথা। তো সুবিধাটা আসামি পক্ষেরই হবে ভাই। ধন্যবাদ স্যার, আমি কোশ্চেন পাইছি। আচ্ছা, আমরা চলে আসি 7-এর ঘ। বাইরে কি বৃষ্টি নামে? নামে, তাহলে আমরা নামাজ পড়তে পারি। আচ্ছা দেখেন, আচ্ছা 7-এর ঘ নাম্বারটা দেখি। পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দানের প্রার্থনা জানায়। মানে তদন্ত করে বলছে যে আসামিদের অব্যাহতি দেওয়া হোক। পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কি 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 পদক্ষেপ গ্রহণ করতে পারে? সহজভাবে বলা যায়, পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য কিনা? বাধ্য না, বাধ্য। তাই লুৎফর সাহেবরে দেন, উনি কথা বলতেছে, ওনারে প্রশ্ন করি দেন। লুৎফর সাহেব, জি স্যার। হোমওয়ার্ক কো আজকে স্যার ওই জায়গায় জমা দিচ্ছি স্যার, আমি একটু পরে গতকাল করছিলেন? আচ্ছা বলেন, পুলিশ রিপোর্ট কয় প্রকার, দুই প্রকার স্যার, কি কি? একটা হলো চার্জশিট আর একটা তদন্ত প্রতিবেদন, ফাইনাল রিপোর্ট স্যার। একটা চার্জশিট আর ফাইনাল রিপোর্ট কি, ব্যাখ্যা দেন। স্যার যেটা আসামিকে অব্যাহতি যে যে প্রতিবেদন দেয় সেটা হলো ফাইনাল, বলেন বলেন। যেটা অভিযোগের সত্যতা পেলে সেটা হলো চার্জশিট, আর যেটা অভিযোগের সত্যতা না পেয়ে যদি অব্যাহতি দেয় সেটা হলো ফাইনাল সত্যতা পাইলে কি দেয়? চার্জশিট স্যার, চার্জশিট। আর সত্যতা না পাইলে ফাইনাল রিপোর্ট স্যার। ফাইনাল রিপোর্ট। সত্যতা পাইলে আসামিরে বিচারের সুপারিশ করে, যে এর এর সম্পৃক্ততা পাওয়া গেছে, এর বিচারের সুপারিশ করা হলো, এটার বলে চার্জ। আর সত্যতা না পাইলে তারে এই অপরাধের দায় হতে অব্যাহতি দেওয়া হোক, এটা কি বলে? ফাইনাল রিপোর্ট। এখন চার্জশিট দেখ আর ফাইনাল রিপোর্ট দেখ, যাই দেখ না কেন, দুইটারই এ করতে বলে কি? পুলিশ রিপোর্ট। পুলিশ আর পুলিশ রিপোর্ট কখনোই ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে বাধ্য না, তাতে সেটা চার্জশিট হোক আর ফাইনাল রিপোর্ট হোক, উনি গ্রহণ করতেও পারে আবার কি নাও পারে। এখন এইভাবে চিন্তা করেন, যদি চার্জশিট গ্রহণ করে তাহলে ম্যাজিস্ট্রেট ধরে নিল যে আসামিরা আসলে এই এই অপরাধের সাথে যোগসূত্র আছে, তাহলে চার্জশিট যদি গ্রহণ করে বা পুলিশ রিপোর্ট যদি চার্জশিট হয় সেটা যদি গ্রহণ করে, তাহলে মামলা কিসে নেবে? আমলে নেবে, বুঝেন কিনা? আর যদি ফাইনাল রিপোর্ট গ্রহণ করে, তার মানে ধরে নিল যে এই অপরাধীদের আসামি মানে অপরাধের সাথে কোনো সম্পৃক্ততা নেই, তাহলে ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আসামি দিবে কি? অব্যাহতি, বুঝেন কিনা? তাহলে চার্জশিট গ্রহণ করলে কি হবে? আমলে নিবে। আর ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অব্যাহতি। এছাড়া ধরেন আমলেও নেয় নাই, অব্যাহতিও দেয় নাই, অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। কিসের? অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, এবং অধিকতর তদন্তের নির্দেশ দেয় 173(3) খ। কত বলেন? 173(3) খ। এবং অধিকতর তদন্ত করে যে চার্জশিট জমা দেয় তার বলে সাপ্লিমেন্টারি চার্জশিট। কি বলেন? সাপ্লিমেন্টারি চার্জশিট। তো একটু পড়ি দেখেন। স্যার এটা কি স্যার
কিছু সত্য কিছু মিথ্যার মধ্যে অধিকতর তদন্ত দেবে। আগে পড়ি দেখেন, আপনি সবই জানেন। দেখেন, আমলযোগ্য ঘটনা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়ার পর পুলিশ ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করে তদন্ত শেষ হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 173 ধারা মোতাবেক যে রিপোর্ট ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করেন, এই রিপোর্ট বা প্রতিবেদনই হলো পুলিশ রিপোর্ট। আমি আপনাদের ছোট্ট একটা সাজেশন দিই, শুনেন। সব তো আমরা পড়বো। ফৌজদারি কার্যবিধির যে জায়গা থেকে একটা প্রশ্ন আসবে আসবে and আসবে, সেই জায়গাটুকু হলো 154 থেকে 205 ডি। 154 থেকে কত? 205 ডি। আর 241 থেকে 265 ঠ। যদি কেউ এই অংশটুকু ভালোভাবে পড়ে, তাহলে এখানে দুইটার মধ্যে একটা প্রশ্ন কি পাওয়া যাবে। 154 থেকে 205 ডি আর হলো 241 থেকে 265 ঠ। এই অংশটুকু যে পড়বে, ফৌজদারির দুইটা থেকে একটা প্রশ্ন এই জায়গা কমন। বুঝতে পারছেন? এই যে দেখেন, আচ্ছা আচ্ছা, এখন থেকে শর্ট সাজেশনে খুঁজেন না, আমরা বলতেছি, মনোযোগ দেন। দেখেন প্রকারভেদ, দেখেন পুলিশ রিপোর্ট দুই প্রকার, সেগুলো হলো অভিযোগপত্র বা চার্জশিট, চূড়ান্ত প্রতিবেদন বা কি ফাইনাল রিপোর্ট। আমরা চলে আসি অভিযোগপত্রে। এই পড়ায় নজর দেন, লক্ষ্য করেন। তদন্ত শেষে যদি দেখা যায় যে মামলায় উল্লেখিত অভিযোগ বা ঘটনা সত্য, তখন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তিকে উল্লেখ করে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দাখিল করা হয়, তাই হলো কি অভিযোগপত্র বা চার্জশিট। অভিযোগপত্র বা কি চার্জশিট। আর চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট, দেখেন তদন্তকারী কর্মকর্তা যদি অভিযোগ বা অপরাধের সত্যতা না পায়, তখন তিনি অভিযুক্তদের অব্যাহতি চেয়ে ম্যাজিস্ট্রেটের নিকট যে রিপোর্ট দেন, তাই হলো কি চূড়ান্ত প্রতিবেদন। এখন আমরা কোর্টে অনেক কথা বলি, বলেন যে এফআরটি দিছে, এফআরটি বলেন, কিন্তু যদি ব্যাখ্যা দিতে বলা হয় তাহলে আবার পারবেন না। এফআর মানে ফাইনাল রিপোর্ট আবার 5 প্রকার। এটা আমার দরকার নাই, এই 5 প্রকার আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে। তার ভিতরে একটা হলো ফাইনাল রিপোর্ট ট্রু, এফআরটি। ফাইনাল রিপোর্ট ট্রু মানে হলো একজন ব্যক্তি মারা গেছে, যাদের আসামি করা হয়েছে মারা সে গেছে, কিন্তু যাদের আসামি করছে তারা এটা ঘটায় নাই। এটা হলো এফআরটি। বুঝেন কিনা? একজনের হত্যা মামলা হয়েছে, সে মারা গেছে, কিন্তু যাদের আসামি করছে তারা ওই অপরাধের সাথে সম্পৃক্ত নাই। এটা হলো কি এফআরটি। আর একটা আছে এফআরএফ, ফাইনাল রিপোর্ট ফলস। ওর ওই ঘটনাও ঘটে নাই আর আসামিও যোগসূত্র নাই। এটা হলো কি এফআরএফ। বুঝছেন? এরপরে আছে ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ফ্যাক্ট, ফাইনাল রিপোর্ট মিস্টেক অফ ল। মানে ওই জায়গা মূল মামলায় ওই জায়গা ঘটনাগত ভুল লেখছে, অ্যাকচুয়ালি তারা জেনে শুনে বিয়ে করছে, কিন্তু দেখাইছে যে জোরপূর্বক নিয়ে গেছে, এরকম ঘটনা হইতে পারে। আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট নন কক, মামলা করছেন কগনিজেবলের, কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে অ্যাকচুয়ালি ঘটনা ঘটছে আমল অযোগ্য, আমল অযোগ্য। সো এইগুলো আমার জানার দরকার নাই, জাস্ট ধরে রাখেন ফাইনাল রিপোর্ট কি, এতটুকু জানলেই হবে। অতএব উপযুক্ত আলোচনা হতে বলা যায়, তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা 2 ধরনের পুলিশ রিপোর্ট দিতে পারে। কয় ধরনের? 2 ধরনের। অভিযোগের সত্যতা থাকলে চার্জশিট এবং সত্যতা না থাকলে ফাইনাল রিপোর্ট। উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধির কোথাও অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়নি। মানে আপনি যদি 173 ধারা দেখেন, কোথাও কিন্তু চার্জশিট শব্দটাও নাই, চূড়ান্ত প্রতিবেদনও নাই। ধারা 173 এর মধ্যে এসব শব্দ ব্যবহার করা হয়নি। এই ধারা অনুযায়ী পুলিশ শুধুমাত্র পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। এবং আপনি যদি পুলিশ রিপোর্ট জীবনে দেখে থাকেন, ওই জায়গায় কিন্তু কোনো জায়গায় লেখা নাই যে এই অংশটুকু চার্জশিট আর এই অংশটুকু ফাইনাল রিপোর্ট। ঠিক আছে? এটা বুঝে নিতে হবে, জায়গায় সেন্ট আপ আর নট সেন্ট আপ। আসামি সেন্ট আপ মানে হলো চার্জশিটে নাও আসছে, আর নট সেন্ট আপ মানে হলো ফাইনাল রিপোর্ট, যার এই জায়গায় সম্পৃক্ততা নাই। এছাড়া দেখেন 173 ধারার অধীন পুলিশ রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা হলে তাকে অব্যাহতি দানের জন্য সুপারিশ করার বিষয়ে প্রচলিত আছে। তবে 173 ধারার অব্যাহতি শব্দটিও ব্যবহার করা হয়নি, বরং সেখানে রিলিজের কথা বলা হয়েছে। অর্থাৎ 173 ধারার অধীন চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে অভিযুক্তদের অব্যাহতি দানের বিষয়টি সরাসরি বলা হয়নি, বরং ওই ধারায় মুক্তিদানের কথা বলা হয়েছে। এখন দেখেন, উল্লেখ্য যে ফৌজদারি কার্যবিধি 1898 এর সর্বশেষ সংশোধনীতে 173 ক ধারায় অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের বিধান সংযুক্ত করা
হয়েছে। কত ধারা ভাই? 173 ক। 173 ক ধারার বিধান মতে পুলিশ কমিশনার, এই যে দেখেন কে, পুলিশ কমিশনার বা এসপি সাহেব এর নির্দেশে তদন্তকারী কর্মকর্তা অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দাখিল করতে পারে। কার নির্দেশে ভাই? পুলিশ কমিশনার বা এসপি সাহেব। ধরেন গোপালগঞ্জের কয়েকজন উকিল সাহেবের নামে মিথ্যা মামলা হয়েছে না, ওই মামলাতে এখনো তদন্ত চলমান আছে, তাহলে এসপি সাহেব যদি নির্দেশ দেয় তাহলে তদন্তকারী কর্মকর্তা ইচ্ছা করলে তাদের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদন দিতে পারে এবং তাদের ওই দায় হতে সাময়িকভাবে কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। এবং উক্ত রিপোর্টের ভিত্তিতে আদালত সাময়িকভাবে কোনো অভিযুক্তকে মামলার দায় হতে অব্যাহতি দিতে পারেন। তবে পরবর্তীতে যদি, এই যে দেখেন, পরবর্তীতে যদি তদন্তকারী কর্মকর্তা অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিদের উক্ত অপরাধের সাথে সম্পৃক্ততা খুঁজে পায় তাহলে তাদেরকে চার্জশিটে অন্তর্ভুক্ত করতে পারবে। অর্থাৎ আগে এই অন্তর্বর্তীকালীন পুলিশ প্রতিবেদনের বিধান ছিল না, বর্তমানে প্রাথমিকভাবে বলতে পারে যে নির্মল এই অপরাধের সাথে যুক্ত নাই, কিন্তু পরে যখন আবার চার্জশিট দিবে তখন আবার বলতে পারে যে না, যুক্ত আছে। তো আমাদের একটু নামাজের বিরতি, অন্যরা আমরা না পড়তে পারি, অন্যান্য যারা আছেন নামাজের বিরতি পরে শুরু হবে। দেখেন, বিরতির পরে আমরা শুরু করি। ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য কিনা? তদন্ত শেষে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন বা অভিযোগপত্র দিতে পারে। পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন, আবার প্রত্যাখ্যান করতেও পারেন। পুলিশ রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করতে ম্যাজিস্ট্রেট কি নন? বাধ্য নন। এখানে দেখেন, নুরুল হক বনাম অন্যান্য, নুরুল হক এবং অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীনে পুলিশের দাখিল করা প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যতামূলক নয়। এই মামলায় বলছে যে 173 ধারায় যে প্রতিবেদন দেখ না কেন এটা গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। প্রতিবেদন গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার স্বাধীনতা তার রয়েছে। এখন আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে ফাইনাল রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেটের পদক্ষেপ, মানে ফাইনাল রিপোর্ট যদি পায় তখন ম্যাজিস্ট্রেট অ্যাকচুয়ালি কোন কোন ধরনের আদেশ দিতে পারে। ফাইনাল রিপোর্ট উনি গ্রহণ করতে পারে, ফাইনাল রিপোর্ট উনি খারিজ করতে পারে, উনি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, মোটামুটি ওনার কাছে যেটা যৌক্তিক মনে হয় এগুলো করতে পারে। দেখেন, ফাইনাল রিপোর্ট দাখিল করার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা পদক্ষেপ পিআরবি এর 276 বিধি এবং ফৌজদারি কার্যবিধির 202 খ ধারা এবং বিভিন্ন মামলার আলোকে নিচে দেওয়া হলো। কি কি? পিআরবি এর কত বিধি? 276, ফৌজদারি কার্যবিধির 202 খ, আর বিভিন্ন মামলার আলোকে কি কি পরে দেখেন। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তদের অব্যাহতি দিতে পারে। এর পাশে লেখেন 202 খ ধারা। এই যে অব্যাহতি দিতে পারে না, এটার পাশে লেখেন 202 খ ধারা। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করতে পারে। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে, ফার্দার ইনভেস্টিগেশন। এটার পাশে লেখেন 173 খ ধারা, 173 ব্র্যাকেটে 3 খ, 173 ব্র্যাকেটে 3 খ। ফাইনাল রিপোর্ট প্রত্যাখ্যান করে মামলা চালানোর ভিত্তি আছে মর্মে সন্তুষ্ট হয়ে অপরাধ, আন্ডারলাইন করেন, আমলে নিতে পারে। মানে উনি উপরে কোনোটাই করে নাই, আমলে নিতে পারে। ব্র্যাকেটে লেখেন 190 ধারা। আমলে নেবে কত ধারায়? 190। ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিচারিক অনুসন্ধানের আদেশ দিতে পারে, জুডিশিয়াল ইনকোয়ারি। তাহলে এর কোনোটা করতে কি ম্যাজিস্ট্রেট বাধ্য? করতেও পারে, তাও পারে। উনি অব্যাহতি দিতে পারে 202 খ, উনি প্রত্যাখ্যান করতে পারে,
উনি অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে 173(3) খ। উনি আমল নিতে পারে 190 আর 202 ধারায় বিচারিক অনুসন্ধানের আদেশ দিতে পারে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে পুলিশ রিপোর্ট গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য নয়, বরং ম্যাজিস্ট্রেট তার বিচার বিবেচনামূলক ক্ষমতা বলে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। তাহলে আমরা প্রশ্নটা একটু পড়ি, প্রশ্নটা পড়ি তাহলে ভালো হয়। দেখেন, সাতের ঘ, পুলিশ তদন্ত কার্য সম্পন্ন করে ফৌজদারি কার্যবিধির 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দানের প্রার্থনা জানায়। পুলিশের রিপোর্ট ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? বাধ্য? বাধ্য না। যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এই ব্যাপারে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? পাইছি না সব? পাইছি। তারপরের প্রশ্নটা দেখেন, একটা সমস্যামূলক প্রশ্ন আছে। মিলন সাহেব এই প্রশ্নটা পড়েন জোরে। স্যার সমস্যা, সাতের উয়া পড়েন। পুলিশ ডাব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দায়রা আদালত বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলার অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বে তদন্ত সঠিক হয়নি। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। আচ্ছা মিলন, না দেখে বলেন যে এই যে আমরা যে একটা প্রশ্ন করলাম সমস্যামূলক প্রশ্ন, এটার ঘটনার বর্ণনা কতটুকু হবে? স্যার এর ঘটনা হবে হলো স্যার আপনার ওই যে তদন্ত সঠিক হয়নি, শুরু থেকে সঠিক হয়নি। হয়নি। জি, আর পরে বিচার্য হলো- বিষয় জি ওই পরের টুক স্যার, পরটুক কি হবে বলেন? আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখ করে আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। করুন না, কি লিখবো? করো করতে হবে। করতে হবে, নিজে করুন তো আপনারে বলছিল, আমি লিখলে কি লিখবো? করতে হবে। করতে হবে। আচ্ছা, তাহলে এই দুইটুকু লিখতে আমাদের কি এক্সট্রা কিছু জানার দরকার আছে? না স্যার। নাই। এখন মূল বিষয়টা কি সেটা আমরা একটু বুঝি, যে পুলিশ ডব্লিউ এবং এইচ এর বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করে। মানে এমন একটা অপরাধে ধরেন হত্যা মামলা ধরি, তাদের বিরুদ্ধে ওই প্রতিবেদন দাখিল করছে। দায়রা আদালত বিচারকালে রাষ্ট্রপক্ষ মামলার অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বের তদন্ত সঠিক হয়নি। এখন বাস্তবে যেটা হয় আর কি, যে তদন্ত প্রতিবেদন তো আমলি আদালতেই দাখিল করে এবং ওনারা পর্যালোচনার জন্য 2-1 তারিখ রাখে। তারপরে হয় উনি খারিজ করে, নাইলে আমলে নেয়, যে কোনো একটা তো করবে। এখন এখানে তদন্ত প্রতিবেদন দাখিল করছে এবং দায়রা আদালতে চার্জ গঠন করে বিচারও শুরু হয়ে গেছে। এই মুহূর্তে এসে সে অধিকতর তদন্তের আবেদন করে। এখন অধিকতর তদন্তের আবেদন মানে হলো নারাজি। অধিকতর তদন্তের আবেদনের আর এক ভাষা কি? নারাজি দরখাস্ত। তাহলে নারাজি দরখাস্ত সে দিছে কখন? যখন বিচার শুরু হয়ে গেছে এবং বলতেছে যে পূর্বের তদন্ত সঠিক হয় নাই। এ হলো কাহিনী। এখন আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আবেদনটির উপর সম্ভাব্য সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। এখন বাস্তবে আমরা কোর্ট কাছারিতে নারাজি দরখাস্ত দেয় কখন ভাই? তদন্ত প্রতিবেদন আসার পরে, চার্জ গঠনের আগে দেয় নাকি? কিন্তু এখানে দিছে কখন? চার্জ গঠনের পর, মানে বিচার শুরু হয়ে গেছে। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হয়েছে যে অধিকতর তদন্তের আবেদনটা সঠিক হয় নাই, কিন্তু অ্যাকচুয়ালি সঠিক হয়েছে। বুঝতে পারছেন? উচ্চ আদালতের নজির অনুসারে এই সময় দিলে কোনো সমস্যা নাই। মানে দায়রা আদালত ইচ্ছা করলে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। তো আমরা একটু পড়ি, দেখেন আইনানুগ পর্যালোচনা। রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। আলোচ্য অংশে পূর্বে পুলিশ কর্তৃক তদন্ত সঠিক হয়নি মর্মে দাবি করে রাষ্ট্রপক্ষ দায়রা আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। উক্ত আবেদন 173 ধারার বক্তব্য এবং উচ্চ আদালতের আন্ডারলাইন কমে সিদ্ধান্ত অনুযায়ী বৈধ বলে বিবেচিত হবে। দেখছেন, 173 ধারার বক্তব্য
এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত বলে এই আবেদন কি বৈধ বৈধ, এবং দায়রা আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিবেন বলে আমি মনে করি। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির 173 খ আন্ডারলাইন করেন। 173 খ ধারা অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে, পুনঃ তদন্ত না, কিন্তু কি অধিকতর তদন্ত। এরূপ তদন্তে পুলিশ যদি আরো কোনো সাক্ষ্য প্রমাণ পায়, আরো সাক্ষ্য পায়, তাহলে এর উপর ভিত্তি করে যে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। ভিত্তি করে যে লেখছে হবে সে অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে, মানে অধিকতর তদন্ত করে যে চার্জশিট জমা দিবে সেটাকে কি বলে সম্পূরক চার্জশিট। আন্ডারলাইন করবেন। আখতারুজ্জামান বনাম রাষ্ট্র, আখতারুজ্জামান বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে তদন্তে গাফিলতি পেলে ম্যাজিস্ট্রেট কোনো নারাজি দরখাস্ত বা আপত্তি ছাড়াই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। মানে এই জায়গা বলছে যে নারাজি দেওয়ার দরকার নাই, ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে তদন্তে গাফিলতি আছে উনি নিজেই স্বেচ্ছায় অধিকতর তদন্তের আদেশ দিতে পারে। উক্ত মামলায় আরো বলা আছে যে পুলিশ প্রতিবেদন দাখিলের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজ ইচ্ছায় বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফৌজদারি কার্যবিধির 173 খ ধারার অধীনে ওই মামলায় অধিকতর তদন্ত করতে পারে। মানে একবার তদন্ত প্রতিবেদন দেওয়ার পরেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের স্থায়ী বা তার উপরস্থ কর্মকর্তার নির্দেশে অধিকতর তদন্ত করতে পারে, যদি ওই মামলাটার বিচার শুরু হয়ে গেছে, কোনো সমস্যা নাই। অধিকতর তদন্তের প্রতিবেদনের সম্পূরক চার্জশিট বিচারিক আদালতে পেশ করতে পারে, এবং ইচ্ছা করলে বিচারিক আদালতে এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তার মানে যখন চার্জ গঠন হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে, তখনও অধিকতর তদন্তের আবেদন করলে এটা আইনের দৃষ্টিতে কি হবে না, অবৈধ হবে না। সিদ্ধান্ত, রাষ্ট্রপক্ষের আবেদন অনুযায়ী অধিকতর তদন্ত করার আদেশ দেওয়া যেতে পারে। এখন আপনি যদি বলেন যে স্যার বিচার শুরু হয়ে গেছে, এখন আবার সে নারাজি দিল কেন বা অধিকতর তদন্তের আবেদন করলো কেন, নারাজি কখন দেওয়া যাবে এটা কি কোথাও কোনো জায়গায় বলছে? ফৌজদারি কার্যবিধি যদি যান, এটা তো আমাদের একটা কাস্টম যে তদন্ত প্রতিবেদন দিছে ওই সময় দিছে, বাট কোন জায়গা কিন্তু বলে নাই যে ওই সময় দিতে হবে। বুঝাইতে পারলাম? এখন দেখেন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আসি, সম্পূরক চার্জশিট কি? এটা কিন্তু প্রশ্নের অংশ না, বাট জানতে হবে। পুলিশ রিপোর্ট দাখিল করার পর ফৌজদারি কার্যবিধির ধারা আন্ডারলাইন করবেন 173 খ অনুযায়ী পুলিশ অধিকতর তদন্ত করতে পারে। এরূপ তদন্ত পুলিশ যদি আরো সাক্ষ্য পায় তাহলে এর উপর ভিত্তি করে যে অভিযোগপত্র দাখিল করে সেই চার্জশিটকেই সম্পূরক বা অতিরিক্ত বা সম্পূরক চার্জশিট বলে। মানে একবার চার্জশিট দেওয়ার পরে যদি আবার চার্জশিট দেয় তাহলে সেটাকে কি বলে সম্পূরক চার্জশিট। এটা কি রি ইনভেস্টিগেশন করে দেয় না ফার্দার ইনভেস্টিগেশন? ফার্দার ইনভেস্টিগেশন। চলে আসি কখন অধিকতর তদন্ত করা যাবে। অধিকতর তদন্ত কখন করা যাবে এই সম্পর্কে 173 ধারায় কিছুই বলা নেই। দেখছেন, মানে নারাজি আবেদন কখন করা যাবে সেটা 173 ধারায় স্পষ্টভাবে কি কিছু বলা নেই। তবে উচ্চ আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে তদন্ত কর্মকর্তা ইতিমধ্যে রিপোর্ট দাখিল করেছেন তার নিকট যদি অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয় তখন তিনি ওইসব নতুন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূরক রিপোর্ট দাখিল করতে পারেন। অধিকতর তদন্তের জন্য কারো আদেশ বা অনুমতির প্রয়োজন নাই। মানে আদালতের আদেশেও হইতে পারে, আদেশ ছাড়া কি হতে পারে। তারপরে দেখেন সম্পূরক চার্জশিট ও আদালতের অনুমতি। পূর্বের চার্জশিট বা পুলিশ রিপোর্ট গৃহীত হবার পর একই অপরাধ সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত পুলিশ অতিরিক্ত তদন্ত সম্পন্ন করে সম্পূরক চার্জশিট দাখিল করতে পারে। আন্ডারলাইন করেন। মঞ্জুর মোর্শেদ বনাম দুর্নীতি দমন কমিশন মামলায় বলা হয়েছে তদন্তের মাধ্যমে পুলিশ রিপোর্ট দাখিল হলে ফৌজদারি কার্যবিধির ধারা 173 খ অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিঃসন্দেহে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে। অধিকতর তদন্তের জন্য আদালতের অনুমতি নিতে হবে এমন কোন সুনির্দিষ্ট বিধান নাই। মানে পুলিশ যত খুশি ততবার সম্পূরক চার্জশিট দিতে পারে, কিন্তু গ্রহণ করবে কিনা এটা আবার কার ক্ষমতা? আদালতের। দেখেন বেগম খালেদা জিয়া বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ধারা 173 খ অনুযায়ী বিচার সমাপ্তির আগে, এই যে দেখেন আন্ডারলাইন করেন, বিচার সমাপ্তির আগে যে কোনো সময় সম্পূরক প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কর্মকর্তাকে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে। মানে বিচার
শেষের আগে যে কোনো সময় সে সম্পূরক চার্জশিট দিতে পারে। যদি তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আরো তথ্যাদি খুঁজে পান, তখন তিনি আদালতের হস্তক্ষেপ ছাড়াই এই ধরনের তদন্ত করতে পারেন। অর্থাৎ অধিকতর তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তার সংশ্লিষ্ট আদালতের অনুমতির দরকার নাই। তাহলে একটা জিনিস এভাবে চিন্তা করেন যে আদালতের অনুমতি ছাড়াই যদি সে তদন্ত করতে পারে, অধিকতর তদন্ত করতে পারে, তাহলে আদালতের অনুমতি নিয়েও পারে। তাহলে বিচার চলাকালে যদি অধিকতর তদন্তের আবেদন করে, এটা কি হয় নাই? অবৈধ হয় নাই। প্যাচ লাগে না? বুঝেন নাই? ফৌজদারি কার্যবিধিতে রি ইনভেস্টিগেশন নাই, ফার্দার ইনভেস্টিগেশন আছে। আর ফার্দার ইনভেস্টিগেশন করে যেটা জমা দেবে সেটাকে কি বলে? সাপ্লিমেন্টারি চার্জশিট। আবির সাহেব, সাপ্লিমেন্টারি চার্জশিট কয়বার দেওয়া যায় একটা মামলায়? যতবার ইচ্ছা ততবার দেওয়া যায়। কখন দেওয়া যায়? মামলা সমাপ্তির আগে। মামলা সমাপ্তির আগে। আর সাপ্লিমেন্টারি চার্জশিট গ্রহণ করবে কি করবে না, কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। কোনো প্রশ্ন আছে? আপনাদের একটু লিখতে দিই। এই 160 থেকে 173 পর্যন্ত লেখেন তো। 10 মিনিট সময়, অনলাইন অফলাইনে যারা আছেন সবাই। 160 দেখবেন না, যা মনে আছে তাই। মনে যদি ভুল থাকে ভুল থাক। 160 থেকে কত বলেন? 173। 160 ধারা থেকে 173 ধারা লিখে দেখেন। দেখেন, নামাজের বিরতির পর আমরা শুরু করতেছি। 8-এর ক নাম্বার প্রশ্নটা দেখেন যে অপরাধ স্বীকার বা দোষ স্বীকার বা স্বীকারোক্তি কি বা কনফেশন। অনেকগুলা প্রতিশব্দ। অপরাধ স্বীকার, দোষ স্বীকার, স্বীকারোক্তি বা কনফেশন একই। আর ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। শুধু দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি কি প্রদানকারী শাস্তি নিশ্চিত করতে পারে? যদি পারে তবে কোন ক্ষেত্রে? তো এখানে যে জিনিসগুলো জানতে চাইছে যে দোষ স্বীকার বা কনফেশন কি, এবং এই দোষ স্বীকারটা ফৌজদারি কার্যবিধি অনুসারে কিভাবে রেকর্ড করা হয়, এবং এই দোষ স্বীকারের উপর ভিত্তি করে কাউরে কি শাস্তি দেওয়া যাবে কিনা, এই হলো আলোচ্য বিষয়। তো দোষ স্বীকার আসলে কি? একটা মামলা সম্পর্কে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে কোনো বিবৃতিকেই বলে হচ্ছে আপনার স্বীকৃতি, অ্যাডমিশন। অর্থাৎ একটা ঘটনা সম্পর্কে যে যা জানে সে যদি আদালতে কোনো কিছু বলে, এটারে কি বলে? স্বীকৃতি। আর যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, প্রথমত এটা হলো স্বীকৃতি, পরবর্তীতে সেটা হচ্ছে দোষ স্বীকার। অর্থাৎ একজন আসামি হত্যা করার পরে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে যদি স্বীকার করে যে সেই এই হত্যাটা করেছে, প্রথমত এটা হচ্ছে অ্যাডমিশন, পরবর্তীতে এটা হচ্ছে কি? কনফেশন। কারণ নিজের দোষ নিজে স্বীকার করাকে কি বলে? দোষ স্বীকার, অপরাধ স্বীকার বা কনফেশন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো আত্মপক্ষ সমর্থনমূলক বক্তব্য দিতে পারবে না। মানে সে যদি বলে যে অমুক আমারে মারতে আসছিল এই কারণে আমি তারে মারছি, তাহলে কিন্তু এটা মানে দোষ স্বীকার হবে না। দোষ স্বীকার হইতে হবে একেবারেই আপনার প্রি প্ল্যান অনুসারে কাজটা করছেন বা ঠান্ডা মাথায় কার্যটি করেছেন। এখন আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই দোষ স্বীকার রেকর্ডের পদ্ধতি আলোচনা করছে 164 ধারায়। কত ধারায়? 164। তো প্রথমে আমরা চলে আসি উত্তরে। দেখেন, দোষ স্বীকার, স্বীকারোক্তি বা কনফেশন। যদি কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন ব্যতীত, আন্ডারলাইন করবেন, সম্পূর্ণ নিজের দোষ, সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের দোষ নিজে স্বীকার করে, তাকে দোষ স্বীকার বা স্বীকারোক্তি বলে। তাহলে কোনো প্রকার কি ব্যতীত? আত্মপক্ষ সমর্থন ব্যতীত নিজের দোষ যদি নিজে স্বীকার করে, তাহলে তাকে দোষ স্বীকার বা স্বীকারোক্তি বলে। ফৌজদারি কার্যবিধি ধারা 164 অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারে। কে কে দেখেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অবশ্যই কি হতে হবে? সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত। তাহলে কে কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, তবে তাকে সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত হতে হবে। এখন পরের টাইটেলটা দেখেন যে কখন এবং মামলার কোন পর্যায়ে এই দোষ স্বীকার রেকর্ড করা যায়। দোষ স্বীকার কিন্তু সবসময় রেকর্ড করা যায় না, এটা রেকর্ড করতে হয় তদন্তের সময়। দেখেন, ধারা 164(1) অনুযায়ী উপরে বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ বিবৃতি বা স্বীকারোক্তি গ্রহণ করতে পারবেন তদন্তের সময়।
কোন মামলা যখন তদন্ত চলমান আছে তখন, অনুসন্ধান বা বিচার শুরু হবার পূর্বে যে কোনো সময়। তাহলে কখন পারবে ভাই? তদন্তের সময়, অনুসন্ধান বা বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময়। এখন চলে আসেন, তাহলে বিচার যদি শুরু হয় তাহলে কি 164 রেকর্ড করতে পারে? পারে না। 164 রেকর্ড করতে হবে কখন? বিচার শুরু হওয়ার পূর্বে। এখন একটা কথা বলে রাখি, 164 দ্বারাই অ্যাকচুয়ালি দুইটা জিনিস রেকর্ড করতে পারে। সাক্ষীর যে বক্তব্য রেকর্ড করলে সেটা বলে স্টেটমেন্ট, আর আসামি দোষ স্বীকার করলে সেটা বলে কনফেশন। বুঝছেন? 164 দ্বারাই ম্যাজিস্ট্রেট স্টেটমেন্টও রেকর্ড করতে পারে, আবার কি কনফেশনও রেকর্ড করতে পারে। তবে সচরাচর দেখা যায় যে কনফেশনটাই বেশি রেকর্ড হয়। ওই পুলিশ যেরকম 161 করে, ম্যাজিস্ট্রেটও কিন্তু ঘটনা সম্পর্কে জানে, এরকম কোন ব্যক্তির জবানবন্দি রেকর্ড করলে সেটারে বলে স্টেটমেন্ট 164 ধারায়। তাহলে 164 ধারায় কি কি রেকর্ড করা যায়? স্টেটমেন্টও যায়, কনফেশনও যায়। এখন এই 164 ধারার দোষ স্বীকার, এটা কতগুলা, আমরা যখন সাক্ষ্য আইন পড়বো আমরা তখন ওই জায়গায় শিখছিলাম বা শিখবো যে দোষ স্বীকার কখনো 3 প্রকার, কখনো 2 প্রকার। 3 প্রকার কি কি? যখন ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করে তখন এটাকে বলে জুডিশিয়াল কনফেশন বা বিচারিক দোষ স্বীকার। ম্যাজিস্ট্রেট ব্যতীত যদি অন্য কারো কাছে দোষ স্বীকার করে তাহলে এটাকে বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বা বিচার বহির্ভূত দোষ স্বীকার। যদি একবার দোষ স্বীকার করার পরে প্রত্যাহার করে তাহলে সেটাকে বলে প্রত্যাহারিত দোষ স্বীকার বা রেট্রাক্টেড কনফেশন। তাহলে জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, রেট্রাক্টেড কনফেশন। আবার দোষ স্বীকারকে ভাগ করা যায় 2 ভাগে, ইনকালপেটরি কনফেশন আর এক্সকালপেটরি কনফেশন। ইনকালপেটরি কনফেশন কি? নিজেরে জড়াইয়া যদি কেউ দোষ স্বীকার করে তাহলে সেটাকে বলে ইনকালপেটরি কনফেশন। আর নিজেরে না জড়াইয়া, নিজেরে জড়াইয়া মানে হলো আমি তো হত্যা করছি, আমার সাথে অমুক 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 হত্যাকাণ্ডে ছিল, এটা হলো ইনকালপেটরি। এক্সকালপেটরি মানে হলো অমুক 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 হত্যা করছে কিন্তু আমি সাথে ছিলাম কিন্তু এই কাজ আমি করি নাই, এটা হলো কি এক্সকালপেটরি। তো এই যে যত প্রকার দোষ স্বীকার আছে, এই সকল দোষ স্বীকারের মধ্যে যে দোষ স্বীকারোক্তির মূল্য সবচেয়ে বেশি সেটা হলো জুডিশিয়াল কনফেশন, বিচারিক দোষ স্বীকার। আর বিচারিক দোষ স্বীকার কার কাছে করা হয়? ম্যাজিস্ট্রেটের কাছে। এই 164 ধারায়, 164 ধারায় দেখেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন 364 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন। অর্থাৎ দোষ স্বীকার রেকর্ড করবে 164-তে, কিন্তু কিভাবে রেকর্ড করা হবে এটা বলা আছে 364-তে। অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের সময় 164 ও 364 ধারা যৌথভাবে অনুসরণ করতে হয়। 364-তে বলা আছে যে দোষ স্বীকারের ভাষা কি হবে, দোষ স্বীকারের সিগনেচার করবে কে কে, এই বিধানগুলো আছে 364 ধারায়। দোষ স্বীকারমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি নিচে আলোচনা করা হলো। এখন এই জায়গায় আপনাদের জন্য সহজ পদ্ধতি হলো আপনি লিখবেন যে 164 ও 364 ধারার বিধান অনুসারে দোষ স্বীকার রেকর্ডের পদ্ধতি নিম্নে আলোচনা করা হলো। আমি এই জায়গা 164 সাবসেকশনে কি আছে, 364 সাবসেকশনে কি আছে তা আমার দরকার নাই। বুঝাইতে পারলাম? কারণ সাবসেকশন মনে রাখা তো আপনার জন্য কষ্টসাধ্য। তাহলে আমি উপরে বলে দিলাম যে 164 ধারার বিধান মতে দোষ স্বীকার রেকর্ড করা হয়, কিভাবে রেকর্ড করবে এটা বলা আছে 364 ধারা। এই দুটি ধারার আলোকে দোষ স্বীকার রেকর্ডের পদ্ধতি বা বিধিবিধান নিম্নে আলোচনা করা হলো। তো এই যে দেখেন, ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, এবং যদি করেন তাহলে তা বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। ম্যাজিস্ট্রেট প্রথমে বলে নিবে যে দোষ স্বীকার করতে সে কি নন, বাধ্য নন, এবং যদি তিনি করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এই কথাটা কত ধারা আছে? 164। সাবসেকশন দেওয়ার দরকার নেই। তারপরে দেখেন, দোষ স্বীকারকারী বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে সন্তুষ্ট হন যে দোষ স্বীকার স্বেচ্ছায় করা হচ্ছে তখন ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করা শুরু করবে। উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় দোষ স্বীকার স্বতঃস্ফূর্তভাবে বা স্বেচ্ছায় করছে না তখন তিনি লিপিবদ্ধ করবেন না। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই দোষ স্বীকারটা সে স্বেচ্ছায় করতেছে না বরং ভয় পেয়ে করতেছে তাহলে তিনি তার রেকর্ড করবেন না। তাহলে আমি এইভাবে মনে রাখবো, প্রথম হলো তারে বুঝাই দিবে যে তুমি দোষ স্বীকার করতে বাধ্য না, যদি করো তাহলে তোমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। দ্বিতীয়টা হলো ম্যাজিস্ট্রেট দেখবে যে স্বেচ্ছায় স্বীকার করতেছে কিনা, যদি স্বেচ্ছায় স্বীকার করে তাহলে রেকর্ড করবে, না হলে রেকর্ড করবে না। এটাও কত? 164। তারপরে দেখেন,
দোষ স্বীকার লিপিবদ্ধ করার নিচে পাদদেশে একটি আন্ডারলাইন করেন, স্মারক মন্তব্য লিখবেন যে দোষ স্বীকার রেকর্ড করার পরে একটা স্মারক মন্তব্য লিখবেন যে আমি দোষ স্বীকারকারীকে মানে আমি অভিযুক্তকে বুঝিয়ে বলেছি যে তিনি দোষ স্বীকার করতে বাধ্য নয় এবং যদি তিনি উহা করেন তাহলে দোষ স্বীকারকারীর বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে এবং আমি বিশ্বাস করি যে এই দোষ স্বীকারোক্তি স্বেচ্ছাপ্রণোদিতভাবে করা হয়েছে, এটা আমার উপস্থিতিতে ও শুনে করা হয়েছে এবং স্বীকারোক্তিকারীকে এটা পড়ে শোনানো হয়েছে এবং এটা নির্ভুল বলে স্বীকার করেছেন। তিনি যে বিবৃতি দিয়েছেন এটাতে তার পূর্ণাঙ্গ সত্য বিবরণ রয়েছে। মানে তিনি তো দোষ স্বীকার করবেন, এটা ওয়ান টাইপ অফ সত্যপাঠের মতো আর কি। যে আমি ম্যাজিস্ট্রেট অমুক আমি অভিযুক্তকে বুঝাই বলছি যে তিনি যদি দোষ স্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে এবং তিনি স্বেচ্ছাপ্রণোদিতভাবে দোষ স্বীকার করেছে এবং আমি লিখেছি এবং তাকে পড়িয়েও শুনিয়েছি। এই হলো স্মারকলিপি। হুবহু যে এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই। তাহলে প্রথমে 164 আমরা তিনটা জিনিস পড়লাম, তারাই বুঝাই বলবে যে তুমি দোষ স্বীকার করতে বাধ্য নও, যদি করো তোমার বিরুদ্ধে ব্যবহার হবে। স্বেচ্ছাপ্রণোদিত হয়ে যদি করে তাহলে দোষ স্বীকার রেকর্ড করা হবে। আর সবশেষে থাকবে কি স্মারকলিপি। তারপরে দেখেন দোষ স্বীকারোক্তি আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় বা অভিযুক্তের ভাষায় লিপিবদ্ধ করতে হবে এবং অভিযুক্তকে তা পড়ে শোনাতে হবে। তাহলে দোষ স্বীকারোক্তি যে রেকর্ড করলো আদালতের ভাষা বা ইংরেজি ভাষা বাকি অভিযুক্তের ভাষা এবং কারে পড়ে শোনাইতে হবে, আশা যে দোষ স্বীকার করছে তারে পড়ে শোনাতে হবে। তাহলে এই যে পড়ে শোনানোর বিষয়টা বা ভাষা এটা আছে 364। কত? 364। সে সম্পূর্ণ জবানবন্দি সত্য বলে স্বীকার করলে তখন ম্যাজিস্ট্রেট এবং দোষ স্বীকারকারী উভয় এতে স্বাক্ষর করবেন। দোষ স্বীকার রেকর্ডের পরে তারে পড়ে শোনাবে, সে যদি বলে সব ঠিকঠাক আছে তাহলে ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবে, সেও স্বাক্ষর করবে। তাহলে দোষ স্বীকারের ভাষা বলেন আর কে কে সিগনেচার করবে এই জিনিসগুলো আছে কত ধারায়? 364। 364। তারপরে দেখেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি অবশ্যই সরকার প্রদত্ত যথাযথ ফর্মে লিপিবদ্ধ করতে হবে। মানে 164 এর একটা ফর্ম আছে, ফৌজদারি কার্যবিধির 5ম তফসিলে সকল ফর্ম সমূহ নিয়ে আলোচনা করছে। সমনের ফর্ম কেমন, ওয়ারেন্টের ফর্ম কেমন, এরকম দোষ স্বীকারেরও কি আছে ফর্ম আছে। কোন সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া যাবে না। তবে আবুল কালাম মোল্লা বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে সাদা কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার সময় ম্যাজিস্ট্রেট 164(3) অধীন প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা পালন করলে তা গ্রহণযোগ্য হবে। এখন প্রশ্ন হলো 164(3) কি আছে? 164(3) ধারায় বলা হয়েছে যে তাকে বলা যে ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন, যদি করেন তাহলে তা বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তাহলে সাদা কাগজে দোষ স্বীকার রেকর্ড করা যাবে? যাবে না। প্রথমত যাবে না, তবে যাবে যদি তারে বোঝাইয়া বলা হয় যে তুমি দোষ স্বীকার করতে বাধ্য না, যদি দোষ স্বীকার করো তাহলে তোমার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এখন আমার প্রশ্ন মনে রাখতে হবে টেকনিক্যালি যে দোষ স্বীকার কি তো আপনি জানলেন, দোষ স্বীকার কে কে রেকর্ড করতে পারে এটা আমি জানলাম। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশেষ ক্ষমতা প্রাপ্ত। এখন দোষ স্বীকার রেকর্ড করবে 164 ধারায় 364 ধারার বিধান অনুসারে। এর মধ্যে দেখেন আমরা 164(3)টা পড়ছি যে প্রথমে তারা বোঝাই বলবে যে তুমি দোষ স্বীকার করতে বাধ্য না, করলে তোমার বিরুদ্ধে ব্যবহৃত হবে। এক, তারপরে বলছে যে দোষ স্বীকার যদি স্বেচ্ছাপ্রণোদিত হয় তাহলে রেকর্ড করবে, না হলে করবে না। তারপরে পড়ছি স্মারকলিপি। এই তিনটাই আছে কত? 164। আর দোষ স্বীকারের ভাষা কি হবে এটা আছে 364। দোষ স্বীকারে কে কে সিগনেচার করবে কত? 364। আর সাদা কাগজে দোষ স্বীকার করা যাবে না, তবে বিশেষ পরিস্থিতিতে যদি তারে বুঝাই বলা হয় তাহলে করা যাবে। এই তো এইভাবে মনে রাখতে হবে। এখন আমাদের প্রশ্নের পরের অংশ যে এই দোষ স্বীকারের উপর ভিত্তি করে আসামিকে শাস্তি দেওয়া যাবে কিনা। বলেন তো দোষ স্বীকারোক্তি কি আসামির পক্ষে যায় না বিপক্ষে যায়? বিপক্ষে। আসামির বিপক্ষে যায়। তাহলে দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে আসামির শাস্তি দেওয়া যাবে যদি সেটা সত্য ও স্বপ্রণোদিত হয় এবং যদি সেটা বিচারিক দোষ স্বীকার হয়। কি বলেন? বিচারিক দোষ স্বীকার। এই যে দেখেন কাজী এই মামলা এই ধরনের প্রশ্ন যদি আসে যে দোষ স্বীকার উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে কিনা, তাহলে কিন্তু আপনার মামলার রেফারেন্স লিখতে হবে ভাই। যদি মামলার রেফারেন্স মনে না থাকে তাহলে কি লিখবেন? আদালতের নজিরে আছে। কাজী মাহবুবউদ্দিন আহমেদ ওরফে মাহবুব বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে দোষ স্বীকারোক্তি স্বেচ্ছায় দেওয়া হলে, স্বেচ্ছায় মানে কি নিজের ইচ্ছায়, এবং তার সত্য হলে
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবহার করা যায়। স্বীকারোক্তি স্বেচ্ছায় ও সাবলীল হলে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যের উপর নির্ভর করে দোষী সাব্যস্ত করা যায়, এজন্য সমর্থনমূলক প্রমাণের প্রয়োজন নাই। তাহলে এই মামলায় বলছে যে দোষ স্বীকারোক্তি যদি কি হয়, স্বেচ্ছায় হয় এবং সত্য হয়, তাহলে এর উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত কি করা যায়। তারপরেরটা দেখেন, রাষ্ট্র বনাম ইসলাম উদ্দিন মামলায় বলা হয়েছে যে এটা আইনের একটা নিষ্পত্তিকৃত নীতি, যে আন্ডারলাইন করবেন, বিচারিক দোষ স্বীকারোক্তি। কোন দোষ স্বীকারোক্তি? বিচারিক দোষ স্বীকারোক্তি যদি সত্য এবং স্বেচ্ছামূলক বলে পরিগণিত হয়, তাহলে দোষ স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে দণ্ড প্রদানের একক ভিত্তি হতে পারে। এই জায়গায় বলছে যে সকল দোষ স্বীকারোক্তির মধ্যে কোন দোষ স্বীকারোক্তির মূল্য সবচেয়ে বেশি? জুডিশিয়াল কনফেশন, বিচারিক দোষ স্বীকার। তারপরে দেখেন, এমনকি 164 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি পরবর্তীতে প্রত্যাহার করে নিলে, আন্ডারলাইন করেন, কি একবার দেওয়ার পরে কি করছি? প্রত্যাহার করে নিছে। উক্ত প্রত্যাহারকৃত দোষ স্বীকারোক্তি দণ্ডের ভিত্তি হতে পারে। মানে তুমি প্রত্যাহার করছো, তাতে কি হয়েছে? যেটা আগে একবার বলছো এটা কি দণ্ডের ভিত্তি হতে পারে, যদি এমন স্বীকারোক্তি সত্য এবং স্বেচ্ছামূলক হয়। দোষ স্বীকার একবার সত্য এবং স্বেচ্ছামূলক প্রমাণিত হলে সেটা প্রত্যাহার করা হয়েছে শুধুমাত্র এই কারণে দণ্ড প্রদানের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলে বিবেচিত হবে না। আমরা এই প্রশ্নের সর্বশেষ অংশ যদি চলে আসি, 164 ধারায় সাক্ষীদের বিবৃতি। মানে 164 ধারায় যে কথা বলতেছিলাম, শুধু যে আসামির দোষ স্বীকারী রেকর্ড করে বিষয়টা তা না, বরং সাক্ষীদের বিবৃতিও কি করতে পারে? রেকর্ড করতে পারে। 164 ধারায় আসামির দোষ স্বীকার ছাড়াও সাক্ষীদের বিবৃতি লিপিবদ্ধ করা হয়। মামলার তদন্ত চলাকালীন ফৌজদারি কার্যবিধির 164 ধারার অধীন সাক্ষীদের প্রদত্ত জবানবন্দি প্রকৃত প্রমাণ নয়। সাক্ষীর এরূপ বিবৃতি কেবল সাক্ষ্য আইনের কেবল এভিডেন্স অ্যাক্টের 145 ধারা অনুসারে জেরার জন্য আসামি পক্ষ ব্যবহার করতে পারে। ওই যে 161 যেরকম জেরার সময় ব্যবহার করে, 164ও কি করবে? জেরার সময় ব্যবহার করবে। তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের আসার সম্ভাবনা আছে, মনে রাখবেন। এবং লাইন বাই লাইন কিন্তু আপনার জন্য মনে রাখা কষ্টকর। আমার মনে রাখতে হবে টেকনিক্যালি, যে 164তে প্রথম তারে বুঝায় বলবে, স্বেচ্ছা স্বপ্রণোদিত হলে রেকর্ড করবে, তারপর স্মারকলিপি, তারপর সিগনেচার করবে কে কে, তারপর কোন ভাষায় লিপিবদ্ধ হবে, তারপর সাদা কাগজে করা যাবে না। এই তো এইভাবে মানে দু একটা শব্দ দিয়ে আমাদের মনে রাখতে হবে না। তো এই হলো দোষ স্বীকার। আজকে যেহেতু আমাদের বিরূপ আবহাওয়া, বৃষ্টি টিষ্টি নামতেছে, আপনারা আগে আগে বাড়িতে চলে যান। এ পর্যন্তই। আগামীকাল আবার সকাল 8টায় পড়া আছে। হ্যাঁ, একজন প্রশ্ন করছে, একটু হইচই করেন না, প্রশ্নটা শুনি। হ্যাঁ, শাকুর সাহেব বলেন। স্যার 161টিতে তো সাক্ষীর জবানবন্দি নিতে আছে স্যার, 164টিতেও কি স্যার এখানে দোষ স্বীকারোক্তি আর প্লাস জবানবন্দি নেওয়া যাইতে আছে সাক্ষী? জি জি, 164 তো সাক্ষীর জবানবন্দি রেকর্ড করতে পারে, এটা করবে ম্যাজিস্ট্রেট। জি স্যার, আর 161টিতে করবে পুলিশ স্যার। পুলিশ, জি। আচ্ছা স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ক্লাস রেকর্ডিং দুটো একটু দিয়ে দিন স্যার, কালকের দ্বারা হ্যাঁ, আসতে ক্লাস রেকর্ড দিয়ে দেবো, এখনই পেয়ে যাবেন। আজকে একটু সমস্যা ছিল, এই কারণে দিতে পারি নাই। পেয়ে যাবেন আজকে দ্রুত। স্যার আগামীকাল পরীক্ষা নেওয়ার কথা ছিল, পরীক্ষা কি হবে আগামীকাল স্যার? না, আগামীকাল শনিবারে শনিবারে শনিবার শনিবারে। শনিবারে। জি, স্যার। স্যার তখন বলছিলাম হ্যাঁ, তখন বলেন। স্যার বলছিলাম যে মামলার রেফারেন্স গুলো দিতে গেলে তো একটু কষ্টসাধ্য, মনে রাখা অনেক কষ্ট। স্যার এখানে যদি রেফারেন্স বলি যে মনে না উচ্চ থাকলে আদালতের, উচ্চ আদালতের নজির দিতে হবে। ঠিক আছে, রেফারেন্স এমন না যে রেফারেন্স না লিখলে পাস করতে পারবেন না, রেফারেন্স না লিখলেও পাস হবে। হ্যাঁ জি, বলেন। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।